আমরা আজকে এখনের ক্লাসটিতে আমরা কাই স্কয়ার টেস্ট নিয়ে আলোচনা করব। আমরা আমাদের গত চ্যাপ্টারে আমরা স্মল স্যাম্পলিং থিওরির মধ্যে থেকে টি টেস্ট দেখেছিলাম। টি টেস্টের মধ্যে আমরা তিনটি বেসিক নিয়ম আলোচনা করেছিলাম। টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স অ্যাবাউট পপুলেশন মিন, টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস, আরেকটা দেখেছিলাম টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস উইথ দি ডিপেন্ডেন্ট স্যাম্পলস। হ্যাঁ, ওখানে ওইগুলো ছিল, তিনটাই ছিল ওগুলো প্যারামেট্রিক টেস্ট। কিন্তু এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো নন প্যারামেট্রিক টেস্ট, যেখানে আমরা পপুলেশন নিয়ে নিশ্চিত না, নির্দিষ্ট কোনো এস্টিমেটেড পপুলেশন এখানে দেয়া থাকবে না। আমরা একটু পরে দেখি। ইন দি প্রিভিয়াস চ্যাপ্টার on small sampling theory, it was necessary to make certain assumptions about the populations from which the samples were drawn. In general, আমরা ধরে নিতাম কি পপুলেশনটা নরমাল পপুলেশন অর্থাৎ নরমালি ডিস্ট্রিবিউটেড। আমরা ধরে নিচ্ছিলাম আমাদের স্যাম্পলটা নরমাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ নরমাল পপুলেশন থেকে নিয়েছিলাম, নরমালি ডিস্ট্রিবিউটেড ছিল, ওখান থেকে আমরা আমাদের স্যাম্পলগুলো নিতাম। But in many of the statistical tests, we had to assume that the samples came from normal populations. আমাদের ছিল। হ্যাঁ, when this assumption cannot be justified, যখন আমরা এটা নিশ্চিত হতে পারবো না যে আদৌ আমার স্যাম্পলগুলো কি নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে কিনা বা নরমাল পপুলেশন থেকে আসছে কিনা, তখন আমরা কি করতে পারি না, কোনো প্যারামেট্রিক টেস্ট করতে পারি না। তখন আমাদেরকে নন প্যারামেট্রিক টেস্টে যেতে হয়, যেখানে কোনো প্যারামিটার দেওয়া থাকবে না। Okay, it is necessary to use procedures that do not require these conditions to be met. So these procedures are generally referred to as an non-parametric test. আমরা এটাকে নন প্যারামেট্রিক টেস্ট হিসেবে দেখব। তো আজকের ক্লাসে, এখনের ক্লাসটিতে আমরা কাই স্কয়ার টেস্ট নিয়ে আলোচনা করব। কাই স্কয়ার টেস্ট যেটা কিনা কার্ল পিয়ারসন 1900 এ দিয়েছিলেন। দেখেন, Chi square test is one of the simplest and most widely used non-parametric tests in statistical work. It makes no assumptions about population being sampled. এখানে আগে থেকে population নিয়ে কি থাকে না, কোন estimations, কোন assumptions থাকবে না। The quantity chi square describes the magnitude of discrepancy between theory and observation. Okay, আমাদের এখানে কিছু স্যাম্পল ডেটা দেয়া থাকবে, অবজার্ভড ডেটা দেয়া থাকবে, আমি ওটার উপর বেসিস করে কিছু এক্সপেক্টেড ডেটা বের করব, এক্সপেক্টেড ভ্যালু বের করব। তখন দেখব এই এক্সপেক্টেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালুর মধ্যে কোনো কি আছে কিনা, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আমরা যখন ম্যাথসে যাব তখন আমরা জিনিসটা আর ক্লিয়ার হবে। ওকে, এরপরে আসেন আমরা এই ফর্মুলাটা একটু দেখি। কাই স্কয়ারের ফর্মুলাটা হলো সামেশন ও মাইনাস ই ডিভাইড বাই ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই, যেখানে ওটা হলো অবজার্ভড ফ্রিকোয়েন্সি আর ইটা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আরো আলোচনা করব। আমরা একটা প্রবলেমে যাই, প্রবলেম নিয়ে আলোচনা করতে করতে আমাদের যদি কনফিউশন আসে তখন আমরা আবার থিওরিগুলো রিভিউ করব। আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখেন, আমরা সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছি? স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, খেয়াল করেন এই ম্যাথটা তুলনামূলক অনেক সহজ। কি বলছে দেখেন, a sample of 200 persons with a particular disease was selected. 200 জন মানুষের আমি কি করেছি, অসুস্থতা আছে এমন মানুষকে আমি সিলেক্ট করেছি। 200 জন মানুষ যারা কিনা a sample of 200 persons with a particular disease was selected. 200 জন মানুষ অসুস্থ, ওনাদেরকে আমি সিলেক্ট করলাম। এই 200 জনের মধ্যে 100 জনকে আমি কি দিয়েছি, ওষুধ দিয়েছি, আর বাকি 100 জনকে আমি কোনো ওষুধ দেই নাই। আমি আবার বলছি, 200 জন মানুষ যারা কিনা কোনো একটা নির্দিষ্ট রোগে আক্রান্ত, তাদেরকে আমি বাছাই করেছি। তাদের মধ্যে 100 জনকে আমি ওষুধ দিয়েছি আর 100 জনকে কোনো ওষুধ দেইনি। দেখা যাচ্ছে যাদেরকে ওষুধ দিয়েছি, 100 জনকে ওষুধ দিয়েছি, 100 জনকে ওষুধ দেইনি। দেখা যাচ্ছে 100 জন যাদেরকে ওষুধ দিয়েছি তাদের মধ্যে 65 জন সুস্থ হয়ে গেছে আর 35 জন এখন অসুস্থ, নট কিউর। কিন্তু যাদেরকে ওষুধ দেই নাই, অবাক করা বিষয় হলো তাদের মধ্যেও 55 জন সুস্থ হয়ে গেছেন, 45 জন এখন অসুস্থ আছেন। খেয়াল করে দেখেন, তাহলে দেখেন ওষুধ খেয়ে সুস্থ হয়েছে 65 জন, কিন্তু ওষুধ না খেয়েও সুস্থ হয়েছে 55 জন। ঠিক আছে, এখন আমাকে বলছে যে যেই ওষুধটা আমি দিয়েছিলাম এই 100 জনকে, যে ওষুধটা আমি 100 জনকে দিয়েছিলাম সেটা কি আসলেই কি এই ওষুধ
এই ওষুধটা কমব্যাট করতে, মোকাবেলা করার জন্য যথেষ্ট ইফেক্টিভ কিনা সেটাই আমাকে টেস্ট করে বের করতে বলেছে। এই আমি প্রথমে নাল হাইপোথিসিস কি নিচ্ছি, দ্য ড্রাগ ইজ নট ইফেক্টিভ ইন কিউরিং দ্য ডিজিজ, এটা আমি নাল হাইপোথিসিস নিচ্ছি। আমার কাই স্কয়ারের ফর্মুলা হলো, আমরা কাই স্কয়ারের ফর্মুলাটাতে অ্যাপ্লাই করতে পারবো। কাই স্কয়ারের ফর্মুলাটা হলো এটা, কাই স্কয়ার ইকুয়ালস টু সামেশন অবজার্ভড ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আচ্ছা আসেন আমরা আগে দেখি, আমরা আগে কি করলাম, মানগুলোকে ক্রোনোলজিক্যালি বসাবো। ড্রাগ, নো ড্রাগ বসালাম। এই এনারা কারা, এরা হলো আমার যারা ঔষধটা খেয়েছেন তারা। খেয়াল করে দেখেন, আমি আগে বসালাম, ড্রাগ নিয়েছেন 100 জন, সুস্থ হয়েছে 65 জন, অসুস্থ আছেন 35 জন। ড্রাগ নেয় নাই 100 জন, 55 জন সুস্থ হয়েছে, 45 জন এখন অসুস্থ আছে। এখন আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব। যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হতো, যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হতো, তাহলে মানটা কি আসতো? আমাদের এটুকু পর্যন্ত প্রশ্নে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? এটুকু পর্যন্ত প্রশ্ন আমাকে বের করতে বলছে কি জানেন, যদি ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউশন হতো, নর্মালি পপুলেশন থেকে আমরা নেওয়া হতো, হ্যাঁ, তাহলে যে ডাটাটা পেতাম এই দুটোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা দিয়ে আমি প্রমাণ করব যে ড্রাগটা কি ইফেক্টিভ নাকি নট ইফেক্টিভ। ওকে, সো এগুলো যেগুলো ডেটাগুলো দেয়া আছে ওগুলোকে আমরা কি বলছি, ওগুলোকে আমরা বলবো অবজার্ভড ফ্রিকোয়েন্সি। 65, 35, 55, 45, এই যে লিখেছি 65, 35, 45, 45, এটা কি ও মানে অবজার্ভড ফ্রিকোয়েন্সি যেটা দেয়া আছে। এখন আমি বের করব এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, আমি কি আশা করছিলাম, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন হলে, নর্মাল পপুলেশন থেকে যদি আমি স্যাম্পলগুলো নিতাম তাহলে কি হতো, অর্থাৎ এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হতো তাহলে কি হতো। এটা একটা ফর্মুলা আছে, খেয়াল করেন। E11, E11 মানে কি, E11 মানে হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি রো 1 কলাম 1। খেয়াল করেন, আমরা এখন একটা চার্ট করব, এই চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটা আমরা বের করব কিভাবে, খেয়াল করুন। এটা হলো আমার রো, এটা হলো কলাম, এইটা হলো কলাম। তাহলে এখানে দুটো কলাম আছে, দুটো রো আছে, আর এগুলো তো টোটাল ফ্রিকোয়েন্সি, এটা টোটাল, এটা টোটাল, এটা টোটাল, এটাও টোটাল। তার মধ্যে খেয়াল করেন, এটা হলো আমার রো 1 আর এটা হলো আমার রো 2। আবার একইভাবে এটা হলো কলাম 1, এটা হলো কলাম 2। আমরা বুঝতে পারছি স্যার? একটু রেসপন্স করেন, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি, খেয়াল করেন। কলাম 1, কলাম 2, এটা হলো টোটাল। আবার এটা হলো রো 1, রো 2, আর এটা হলো টোটাল। এই সবসময় টোটালটা সমান হবে। আমরা মূলত এই চারটা ঘর নিয়ে আলোচনা করব, চারটা ঘর নিয়ে। খেয়াল করেন, এই 60টা কোত্থেকে আসলো, এই 60টা আমি এখন আপাতত হাইলাইট করে রাখি, এটা দরকার নেই। আমি এটা কিভাবে বের করছি দেখাচ্ছি। E11 মানে হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, যেখানে রো 1 কলাম 1। তো রো 1 কলাম 1 কোনটা? রো 1 হলো এটা, আর কলাম 1 হলো এটা। তাহলে এই দুটোটা কোথায় গিয়ে আমার মার্চ করতেছে, কোথায় গিয়ে ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টে না? বুঝতে পারছেন? আমার রো 1 এবং কলাম 1 কোথায় মার্চ করছে, কোথায় গিয়ে আমরা ইন্টারসেক্ট করছে, সরি মার্জ না, এটা ইন্টারসেকশন হবে। আপনি একটু এই আমাকে রেসপন্স করেন, এই 60, এই পয়েন্টটা বুঝতে পারছেন কোথায় গিয়ে এটা ইন্টারসেক্ট করছে? জি স্যার বুঝছি। ইফতেখার? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে রো 1 কলাম 1 মান কোনটা এটাকে বোঝাচ্ছে। এটা কিভাবে বের করব, বের করাটা আমি দেখাচ্ছি, এটা আপনি এখন আপাতত ভুলে যান, এটা আছে। খেয়াল করেন, আমরা রো 1 এর মানকে রো 1 এর টোটাল দিয়ে, রো 1 এর টোটাল দিয়ে কলাম 1 এর টোটালকে কি করব, মাল্টিপ্লাই করব। রো 1 এর টোটাল কত? 100, কলাম 1 এর টোটাল কত? 120। তাহলে 100 এবং 120 কে মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল কত? 200। সো 120 ইনটু 100 ডিভাইড বাই 200 কত আসলো? 60। এই 60টা অ্যাকচুয়ালি এটা, এই যে 60টা পেয়েছেন সেটাই হলো এটা। ঠিকঠাক বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার বলছি, দেখেন। রো 1 ইনটু কলাম 1, এর মানে হলো রো 1 এর টোটালটা নিব, রো 1 এর টোটাল 120 নিলাম, কলাম 1 এর টোটাল 100 তাও নিলাম।
ডিভাইডেড বাই এন, এন মানে হলো টোটাল স্যাম্পলটা, টোটাল গ্র্যান্ড টোটাল যেটা 200 জন স্যাম্পল, নাম্বার অফ স্যাম্পল বা নাম্বার স্যাম্পল সাইজ। তাহলে 100 ইন্টু 120 ডিভাইড বাই 200 কত আসলো? 60। কিভাবে আসলো? 100 দিয়ে 200 কে ডিভাইড করেন 2, 2 দিয়ে 120 কে ডিভাইড করেন 60। বুঝতে পারছেন? স্যার রো 1 আর কলাম 1 গুণ করব, তারপরে স্যার এই এন দিয়ে ভাগ দিব না স্যার? জি জি জি, বুঝছি স্যার। ওকে, তো এই 60টা আমি এখানে বসালাম। কিভাবে দেখেন? E12 মানে একই রো 1 কলাম 2, রো 1 কলাম 2। তাহলে রো 1 কলাম 2 হলে কি হবে? এই রো 1 কলাম 2 সেম 100 ইন্টু 120, 120 ইন্টু 100 ডিভাইড বাই 200, 60। সেই 60টাই আমি বসালাম এখানে। কিভাবে আসেন? E21 মানে রো 2 কলাম 1, রো 2 কত? 800 আর কলাম 1 কত? 100। তাহলে 100 ইন্টু 80 বা 80 ইন্টু 100 ডিভাইড বাই 200, এই 80 ইন্টু 100 ডিভাইড বাই 200 কত আসলো? 40। বুঝতে পারছেন এই 40টা কোত্থেকে আসলো? বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, আবার একইভাবে দেখেন E22 মানে রো 2 কলাম 2, তো রো 2 কোনটা? রো 2 হলো এটা, রো 2 কলাম 2। তাহলে আবার একইভাবে 80 ইন্টু 100 ডিভাইড বাই 200, 80 ইন্টু 100 ডিভাইড বাই 200, 40। সেই 40 পেয়ে গেলাম। এখন এই মানগুলো যে পেলাম 60 40 60 40 এগুলো কি? এগুলো হলো আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যেটা আমি আশা করি। অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশন হলে এমনটাই হওয়ার কথা ছিল, নরমালি ডিস্ট্রিবিউটেড হলে এমনই হওয়ার কথা ছিল। তাহলে আমরা এক্স্যাক্টলি মানগুলো বসাই। 65 বরাবর বসাবো 60, 35 বরাবর বসাবো 40, আবার একইভাবে এখানে 55 বরাবরে 60, 45 বরাবরে 40। এই চারটা মান হলো আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 6040 6040। এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি বসালাম, এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিও বসালাম। এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? স্যার ইয়েস স্যার। ওই যে টেবিলটা কোথা থেকে আনছেন? এই যে 60 120 এটাই বুঝতে পারিনি। এই টেবিলটা তো এখানেই দেয়া আছে আমার, দেখেন এটা কি একটা টেবিল না? খেয়াল করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটাকে একটা টেবিল আকারে সাজাই নেন না, তাহলে কি দাঁড়াচ্ছে? না, এটা নিচেরটা। এটাই বলছি, এটাই নিচেরটা। এটা ছিল কি? এটা ছিল অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যা ছিল যা দেয়া আছে। এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমি বের করব। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার সময় আমরা প্রথমে পুরো ঘরটা করে নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বুঝছেন? করে নিব, ফাইন। এখন আমি টোটালটা লিখে ফেলি। টোটাল কত দেয়া ছিল? এই টোটালটা তো সবসময় একই থাকবে, এই টোটালটা এখানে বসালাম, ঠিক আছে? আবার এই টোটালটাও এই নিচের কলামের যে টোটালটা এটাও বসালাম, এটা সবসময় সেম থাকবে, টোটালগুলো তো সেম থাকবে, তাই না? এই মানগুলো আমাকে বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? জি জি অর্থাৎ স্যার। আমার টোটাল ফিগারটা সেম থাকবে। জি, ইফতেখার বলেন। স্যার এখানে যেমন E11 বের করলে তো স্যার E12 কি জি হবে জি, এটা আমি ওখানে আসবো। আমি পরের ম্যাথটাতে জিনিসটাই বুঝাবো। এই যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি পরের ম্যাথটা যখন 3/2 আসবে, 4/3 আসবে, বড় বড় ম্যাথস আসবে, তখন আমি জিনিসটা আলোচনা করব। আপাতত শুধু বোঝানোর জন্য ক্যালকুলেশনটা কিভাবে বের করতে হয় সেজন্য আমি 4টা ক্যালকুলেশন করে দেখিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো এখন দেখেন অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলো লিখেছি এবং তার করেসপন্ডিং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা লিখেছি। করেসপন্ডিং অর্থাৎ 65 বরাবর কি ছিল? 65 বরাবর ছিল 60, এই যে 65 বরাবর ছিল 60, 35 বরাবর ছিল 40, 55 বরাবরে 60, 45 বরাবর 40। অর্থাৎ এটা কি ছিল? ড্রাগ নো ড্রাগ। তাহলে এটা কি? ড্রাগ, এটা হলো নো ড্রাগ। কিউট নট কিউট, তাহলে এটা কিউট, এটা নট কিউট, সেম। ওকে, এভাবে সাজিয়ে নেন, তাহলে দেখেন কোনটা বরাবর কি আসে। এনিওয়েজ, এখন আমরা মানগুলো বসালাম, এখন আমার ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেশনটা করি। ও মাইনাস ই, অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বাদ দিব।
বাদ দিয়ে ওটাকে কি করব, স্কয়ার করব। আমরা যদি আপনারা চাইলে এখানে একটা আগে আরেকটা আলাদা কলাম করতে পারেন, না করলেও সমস্যা নেই। যদি আমি ও মাইনাস ই করি, ও মাইনাস ই করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, 65 মাইনাস 60, তাহলে কি দাঁড়ায়, -5 দাঁড়াচ্ছে না? 55 মাইনাস -5 না, সরি, এটা 5 হবে। তো 5 কে যদি আপনি মাল্টিপ্লাই করেন, স্কয়ার করেন, 25। ওকে, তাহলে 35 এবং 40 এর বিয়োগফল কত, -5, -5 কে স্কয়ার করলে 25। 55 এবং 60 এর ডিফারেন্স কত, -5, তো -5 কে স্কয়ার করলে 25। 45 minus 40 equals to 5, 5 কে স্কয়ার করলে 25। এই যে ও মাইনাস ই, অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার, এটাকে আবার কি করব, এটাকে কি করব, আমি এটাকে ইন্ডিভিজুয়াল ই দিয়ে ভাগ করব, ইন্ডিভিজুয়াল ই দিয়ে আমি ভাগ করব। অর্থাৎ এই 25 কে কার দিয়ে ভাগ করব, 60 দিয়ে ডিভাইড করব। একটু ক্যালকুলেশন করেন, 25 ডিভাইড বাই 60 কত আসে আমাকে একটু জানান। ইফতেখার একটু ক্যালকুলেশন করে আমাকে জানান, আপনারা করেন, প্রত্যেকে করেন। 0.4166, হ্যাঁ 0.4166 মানে 0.417 লেখা যায়। একইভাবে তাহলে এটাও 60, 25 ডিভাইড বাই 60, এটাও 417 আসবে। আর পরটা করেন, 25 ডিভাইড বাই 40 করেন, কত আসে দেখেন, 0.625। ওকে, তাহলে 0.625 পেয়ে গেলাম। এখানেও 40 ডিভাইড বাই 25, একইভাবে এখানেও 0.625 আসবে। ওকে, সো আমি ক্যালকুলেশনটা করে ফেললাম, ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই, তো এটা পেয়ে গেলাম। এটাকে একদম সামেশন করি, এই যে সামেশন, সামটা করলাম, এই সামটা কি 2.084, 2.084। ওকে, সো এটা ছিল আমার কি, এটা ছিল আমার ক্যালকুলেটেড ভ্যালু। এখন আমি টেবিল ভ্যালু বের করতে হবে। সো আমাদের কাছে কি কাই স্কয়ারের টেবিল ভ্যালু আছে? কাই স্কয়ারের একটা টেবিল আছে, টেবিলটা আমাদের কাছে আছে কিনা, ওকে। এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা কিভাবে বের করবো সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম দেখেন 5%, আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 1, লেভেল অফ সিগনিফিকেন্স হলো, আমার লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5%, 0.05। আর ডিগ্রি অফ ফ্রিডম হলো 1। এই ডিগ্রি অফ ফ্রিডমটা কিভাবে বের করব সেটা আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলাটা হলো রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1, রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1। এখানে রো কয়টা ছিল, এখানে রো ছিল 2টা, একইভাবে কলাম ছিল 2টা। সো রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1 হলো আমার ডিগ্রি অফ ফ্রিডম। সো আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 1, আমার লেভেল অফ সিগনিফিকেন্স কিছু দেয়া নাই মানে 5%। তো আমি মানটা কি পেলাম, ডিগ্রি অফ ফ্রিডম 1 হলে, লেভেল অফ সিগনিফিকেন্স 5% হলে এটার মান হবে 3.841846। তো সেই মানটা আমি বসিয়ে দিব, বসিয়ে দিলাম 3.84। এখন আমার ক্যালকুলেট ভ্যালু আসছে এটা, আর টেবিল ভ্যালু আসছে এটা। তো টেবিল ভ্যালু যেহেতু ক্যালকুলেট ভ্যালু চেয়ে বড়, তাহলে নাল হাইপোথিসিসটা কি হবে, অ্যাকসেপ্টেড। সো দ্য ড্রাগ ইজ নট ইফেক্টিভ ইন কিউরিং দি ডিজিজ। কারো কোনো কনফিউশন আছে, বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? ইফতেখার বুঝতে পারছেন? ইফতেখার, জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে, জিয়া আপনি বুঝতে পারছেন? জিয়া,
Yes, sir. বাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাকে একটু রেসপন্ড করেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। দেলোয়ার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আসেন এরপরে আমি একটু বড় অঙ্ক দেখাই। এটা বড় মানে আহামরি বড় না, সিম্পল। আগেটা তো আমরা 2/2 করছি, এটা 3/2। খেয়াল করেন একই রকমের ওষুধ। এখানে বলতেছে আগেরটার মতোই অনেকটা, a certain drug is claimed to be effective in curing cold। একটা নির্দিষ্ট ঔষধ, এটা ধরে নেওয়া হচ্ছে ঠান্ডার জন্য এটা উপকারী। ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ 500%, 500 জন মানুষ যাদের কিনা ঠান্ডা লাগছে, তাদের অর্ধেককে এই ওষুধটা দেয়া হয়েছে, আর বাকি অর্ধেককে জাস্ট চিনির ট্যাবলেট, সুগার পিল। এটা কোনো ওষুধ না, সুগার পিল দেয়া হয়েছে। সো ওনাদের যে রিঅ্যাকশনটা সেটা আমরা রেকর্ড করেছি। রেকর্ড করার পর দেখতে পাচ্ছি আমরা 500 জনের মধ্যে অর্ধেককে ওষুধ দিয়েছি, 500 জনের মধ্যে অর্ধেক 250 জনকে ওষুধ দিয়েছি, আর বাকি 500 জনের মধ্যে 250 জনকে আমি কি দিয়েছি? সুগার পিল, জাস্ট চিনির ট্যাবলেট দিয়েছি আর কি। এই 500 জন যাদেরকে 250 জন যাদেরকে ওষুধ দিয়েছি, তাদের মধ্যে 150 জন সুস্থ হয়েছেন, 30 জনের অসুস্থতা আরো বেড়েছে, 70 জনের অবস্থা অপরিবর্তিত। কিন্তু লক্ষণীয় বিষয় যে 250 জনকে আমি কোনো ওষুধ দেই নাই, জাস্ট চিনির ট্যাবলেট দিয়েছি, ওষুধ না, এমনি নরমাল সুগার ট্যাবলেট বা সুগার পিল দিয়েছি। তাদের মধ্যেও 250 জনের মধ্যে 130 জন কিন্তু বিনা চিকিৎসায় সুস্থ হয়ে গেছেন বা সাহায্য পেয়েছেন। আর 40 জনের কি হয়েছে? আগের চেয়ে অবস্থা অবনতি হয়েছে। 80 জনের কোনো পরিবর্তন হয়নি, অবস্থা পরিবর্তিত। এখন এই ডেটার আলোকে আমরা কি বলতে পারি যে ঔষধটা ইফেক্টিভ ছিল, ড্রাগ ইজ এফেক্টিভ, এরকম কি বলতে পারি কিনা? অন দ্য বেসিস অফ দিস ডেটা ক্যান ইট বি কনক্লুডেড দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য ইফেক্ট অফ দি ড্রাগ এন্ড সুগার পিল। ঔষধ এবং চিনির ট্যাবলেটের কার্যকারিতার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এটা কি বলা যায় কিনা? ইফতেখার, জিয়া, আমরা কি প্রশ্নটা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, এখন দেখেন এখানে রো আছে 2টো, কলাম আছে 3টি, তাহলে এটা 2/3 ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এটা 2/3, 2টা রো 3টা কলাম। তো আমরা একইভাবে আগের মতোই করে যাই। আমরা নাল হাইপোথিসিস কি ধরবো? লেট আস টেক দ্য নাল হাইপোথিসিস দ্যাট দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য ড্রাগ এন্ড সুগার পিল as far as their effect on curing cold is concerned. সো দেখেন এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 2 - 1 into 3 - 1, দুইটা রো, তাহলে 2 - 1 আর -1, 3টা কলাম, তাহলে 3 - 1, তাহলে 2 - 1 3 - 1, ওকে, 1 into 2, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে এখানে 2। ডিগ্রি অফ ফ্রিডম হলো 2। এখন আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করব। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করব, খেয়াল করেন এখানে আমার টোটাল ফিগারটা আবার লিখে ফেললাম। টোটাল ফিগার 250 250 500 লিখে ফেললাম, 250 250 500। এখানে 280 70 150 লিখলাম। আচ্ছা, এখন খেয়াল করেন এটা হলো কি? হেল্প। এটা হলো যাদের সাহায্য হয়েছে, আর যারা এটা হলো যাদের আরো ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, হার্ম। আর যাদের নো ইফেক্ট, নাথিং এলস, নো ইফেক্ট, নো ইফেক্ট বা অ্যানি লিখে দিই। আর টোটাল হলো এই দিয়েছি। এনারা কারা? যাদেরকে ওষুধ দেয়া হয়েছে। আর এনারা কারা? যাদেরকে সুগার ট্যাবলেট দেয়া হয়েছে। এখানেও টোটাল লিখে দিলাম। তো টোটালটা সবসময় একই থাকবে, 280, এটা সবসময় একই থাকবে, লিখে দিলাম। 250 250 500 280 70 এবং 150, টোটালটা লিখে ফেললাম। এখন আমাকে যেটা করতে হবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কোনটা? এই অংশটুকু বের করতে হবে। এটা তো করা আছে, তারপর আমি এই ক্যালকুলেশনটা কিভাবে করছি সেটাই আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে। প্রথমে আসি আমরা রো 1 কলাম 1। এটা এই ঘরটার নাম কি? এটা রো 1। এটা কি? এগুলো হলো রো আর এগুলো হলো কলাম। এটা হলো কলাম আর এটা হলো রো। ওকে, সো দেখেন রো 1 কলাম 1 কোনটা? এটা 140। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা রো 1 দিয়ে কলাম 1 কে গুণ করব। রো 1 এর টোটাল কত? 250,
কলাম 1 এর টোটাল কত 280, তাহলে 250 ইনটু 280 ডিভাইড বাই 500 ভাগ করলে কত আসে 140 আসলো, 140 আসলো। এরপরে দেখেন আমি E12 মানে রো 1 এ রো 1 কলাম 2, তো রো 1 এর টোটাল কত 250, কলাম 1 কত, কলাম 2 অ্যাকচুয়ালি কলাম 1 না, কলাম 2 কত 70, তাহলে 250 ইনটু 70, 250 ইনটু 70 ডিভাইড বাই টোটাল স্যাম্পল সাইজ 500 কত আসলো 35। হ্যাঁ, এখন প্রশ্ন হলো আমরা আর মান বের করলাম না কেন? এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন আমাকে? ইফতেখার বলতে পারবেন আমরা এখানে শুধুমাত্র U11 আর U12 বের করে থেমে গেলাম কেন? স্যার E11 প্লাস E12 যোগ করে ওই যে 250 থেকে মাইনাস করলে E13 মান বের হয়ে যাচ্ছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। খেয়াল করেন এটা 140 পেয়ে গেলাম, এটা 35 পেয়ে গেলাম। এখন দেখেন সহজ করে দিই, এটা তো আমরা জানি টোটাল হলো 280, তো 280 থেকে 140 গেলে কি থাকে 140, আবার একইভাবে এই 70 থেকে 35 গেলে থাকে 35। ওকে, এখন দেখেন 140 আর 35 কে যদি আমি অ্যাড করে নেই তাহলে কি হচ্ছে 175, 50 60 70 175, 250 থেকে 175 চলে গেলে কি থাকে অনলি 75। ওকে, অর্থাৎ 140 এবং 135 এর যোগফলকে আরেকটা থেকে বিয়োগ করে দিলে আমরা এই 75 পেয়ে যাচ্ছি। একইভাবে এই দুটোর যোগফলকেও আমরা যদি আরেকটা থেকে বিয়োগ করে দিই তাহলে 75 পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি ইফতেখার, আপনার যে আগের ম্যাচে যে প্রশ্নটা করছিলেন সেই প্রশ্নটার উত্তর পেয়েছেন? জি স্যার। ওকে, সো আমরা একইভাবে 140 140 35 35 75 75 আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা পেয়েছি। সিম্পল, তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা লিখে ফেললাম, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটাও লিখে ফেললাম। এই রেসপেক্টিভ প্রত্যেকের অনুযায়ী প্রত্যেকের করেসপন্ডিং এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সেটাও লিখে ফেললাম। এদের ডিফারেন্সটা বের করলাম, ডিফারেন্সকে স্কয়ার করলাম অফ ও মাইনাস সি হোল স্কয়ার, তাহলে 150 মাইনাস 140 ইকুয়ালস টু 10, 10 কে স্কয়ার করলে 100, 130 মাইনাস 140 সমান 10, 10 কে স্কয়ার করলে 100, 30 মাইনাস 35 5, 5 কে স্কয়ার করলে 25। এই পেয়ে গেলাম আমার ও মাইনাস সি হোল স্কয়ার। এখন এটাকে কি করব আমি ই দিয়ে ভাগ করব, তো 100 ডিভাইড বাই 140 এটা একটু বের করে দেখান আমাকে, আপনারা একটু ক্যালকুলেশন করেন। ইফতেখার 100 মাইনাস 140 করলে কি আসে? 0.714। 0.714, তাহলে এগুলো সবগুলোর ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে আমি 714 পাইছি। আমি একইভাবে আসলে সবগুলোর ক্ষেত্রে আমরা যে মানটা দেয়া আছে সেটাই পাবো। সো এগুলোকে সবাইকে সাম আপ করলে একসাথে করলে কি পাচ্ছি 3.522, এটাই হলো আমার কাই স্কয়ারের ভ্যালু। কাই স্কয়ার ইকুয়ালস টু কি ও মাইনাস সি অর্থাৎ অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার ডিভাইড বাই ই সামেশন, সামেশন করলে 3.522 পেয়ে গেলাম। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ ডেফিনেটলি। স্যার এখানে ই এর মান কত তাইলে? এখানে যে দিছে ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই, তাহলে ই এর মানটার সাথে যে ভাগ করলো ইটা কোথায়? আচ্ছা, এই যে দেখেন ও মাইনাস ই হোল স্কয়ার কি এটা না, জি স্যার। এটা বরাবর ই কোনটা? 140। তাহলে আমি এটাকে 100 কে 140 দিয়ে ডিভাইড করছি, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে 100 কে 140 দিয়ে ডিভাইড করেন 714 আসে কিনা দেখেন। জি স্যার আসছে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে, তো দেখেন আমার কাই স্কয়ারের মান পেলাম 3.522। এখন আমি টেবলে চলে যাই, আমার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে r1 r-1 c-1, তো রো হলো দুটো, রো দুটো কলাম তিনটা, তাহলে 2 - 1 ইনটু 3 - 1, এটাকে মাল্টিপ্লাই করলে আসে 2, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হলো 2, লেভেল অফ সিগনিফিকেন্স 5%। চলে যাই, লেভেল অফ সিগনিফিকেন্স 5%, ডিগ্রি অফ ফ্রিডম হলো 2, তাহলে মানটা কত পেলাম 5.99। আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন 0.50, ডিগ্রি অফ ফ্রিডম 2 হলে এই ডিগ্রি অফ ফ্রিডম 2 হলে আমার এই কলাম বরাবরে মানটা হচ্ছে কত 5.99। সো ডিগ্রি অফ ফ্রিডম 2 লেভেল অফ সিগনিফিকেন্স যখন 5% তখন আমার মান হচ্ছে 5.99।
এখন সেটা কি টেবিল ভ্যালুটা কি বড় না ছোট? ইফতেখার একটু রেসপন্ড করেন, আমার কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? অ্যাকসেপ্ট হবে স্যার, কেন অ্যাকসেপ্ট হবে? টেবিল ভ্যালু বড়। ওকে, সো যেহেতু টেবিল ভ্যালুটা বড়, ক্যালকুলেট ভ্যালু হচ্ছে টেবিল ভ্যালুটা যেহেতু বড়, সেহেতু আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। অথবা উল্টাও লিখতে পারি আমরা, যেহেতু ক্যালকুলেট ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট, সেহেতু নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ আমি নাল হাইপোথিসিস কি ধরেছিলাম? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য ড্রাগ অ্যান্ড সুগার পিলস। তাহলে আমার ওইটাই যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, আমাকে লিখতে হবে উই কনক্লুড দ্যাট, hence we can conclude that the drug and sugar pills do not differ significantly in curing cold. বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? বাকিদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথস করব এখান থেকে, ওটা দিয়ে আসলে আমরা আমাদের এই কাই স্কয়ার টেস্টটা আমরা শেষ করছি। কাই স্কয়ার টেস্টের বেসিক ফর্মুলাগুলো আমাদের এখানে শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখেন একটা ম্যাথস, আমরা এখানে একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আসবে, একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা চেয়ে আমার মনে হয় আমরা আরেকটা প্রবলেম দেখি। আমরা, আপনারা সবাই ইলাস্ট্রেশন 22 তে চলে যান। ইলাস্ট্রেশন 22, পেজ নাম্বার 562, পেজ নাম্বার 563 অথবা 562। আপনাদের বইয়ে কত আছে? ইলাস্ট্রেশন 22, এটা নাম্বারটা ঠিক থাকবে। ইলাস্ট্রেশন 22 তে চলে যান। পেয়েছেন কিনা আমাকে একটু জানান। জি স্যার, পাইছি। ওকে, প্রশ্নটা পড়েন, আপনারা একটু প্রশ্নটা পড়েন। আমি একটু পড়ে শোনাই। 5 coins are tossed 3,200 times. 5টা কয়েন 3200 বার টস করা হয়েছে। নাম্বার অফ হেডস অ্যাপিয়ারিং ইচ টাইম আর নোটেড। প্রতিবারে যেই হেড গুলা পড়েছে সেটা আমি নোট ডাউন করে রেখেছি। At the end, the following results are obtained. Number of heads 0, 1, 2, 3, 4, 5. বলছে এই 5টা কয়েন যে 3200 বার আপনি টস করলেন, তার মধ্যে 0 বার এমন হয়েছে যে 5টা কয়েনের 3200 বার যে টস করলেন, ওই একবার টসে তো 5টা একসাথে টস করছেন, এরকম একটা বারে 5 বার করে মোট 3200 বার টস করা হয়েছে। সেখানের মধ্যে 80 বার এমন হয়েছে যে 5টা কয়েন একবারে টস করছি, 80 বার এমন ঘটনা ঘটছে 3200 বারের মধ্যে যে কোনো কয়েনেই হেড পড়ে নাই। অর্থাৎ 5টা কয়েনের 5টা কয়েনই একই সাথে টেইল পড়ছে, এরকম 3200 বারের মধ্যে মোট 80 বার হয়েছে। আবার 5টা কয়েনের মধ্যে কমপক্ষে একটা কয়েনের মধ্যে, যে কোনো একটা কয়েনের মধ্যে অবশ্যই হেড পড়ছে, এরকম ঘটনা পড়ছে 3200 বার। এক্স্যাক্টলি 1, সরি, অ্যাটলিস্ট 1 না, ভুল বলছিলাম, এক্স্যাক্টলি 1। 5টা কয়েনের মধ্যে যে কোনো একটাতে হেড উঠছে, এরকম ঘটনা ঘটছে 3200 বারের মধ্যে 570 বার। দুটো হেড পড়েছে, 5টা কয়েনের মধ্যে দুটোতে হেড পড়েছে 1100 বার, 3টার মধ্যে পড়েছে 900 বার, 4টাতে পড়েছে 500 বার, এবং 3200 বারের মধ্যে 5টা কয়েন টস করছে, 5টার মধ্যেই হেড পড়ছে, এরকম ঘটনা ঘটছে 5টাই পড়ছে, এরকম ঘটনা ঘটছে 50 বার। সো এই হলো মূলত আমার ডিস্ট্রিবিউশন অফ হেডস। এখন আমাকে বলতেছে যে এই 3200 বারের মধ্যে যে ডেটাগুলো আমি হেডের জন্য ডিস্ট্রিবিউশন অফ হেডস এর ক্ষেত্রে পেয়েছি, এটা দ্বারা কি আমরা বলতে পারি আসলে কয়েনটা আনবায়াসড ছিল? অর্থাৎ আমরা যে টসটা করেছিলাম, সেই টস করার সময় যে কয়েনটা ইউজ করেছি, তো ওই কয়েনটা এবং যে প্রসেসটা আমরা ইউজ করেছি, এই প্রসেসটা কি বায়াসডনেস ছিল কিনা, নাকি আনবায়াসড ছিল? অর্থাৎ ওখানে কোনো আমরা কি করেছি, আমরা কোন রকমের কোনো পক্ষপাত করছে কিনা, বা এখানে কোনো আনবায়াসনেস ছিল কিনা, হ্যাঁ, পক্ষপাত দুষ্ট ছিল কিনা, নাকি নিরপেক্ষ ছিল, এটাই আপনাকে টেস্ট করতে বলছে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিব না, কোনো পক্ষপাত হয়নি, অর্থাৎ যেমনটা আশা করছিলাম ঠিক তেমনটাই হয়েছে। অর্থাৎ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এবং অবজার্ভ ফ্রিকোয়েন্সির মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না কখন?
যখন আমি যেমনটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আশা করি তেমনটাই পেয়েছি, অর্থাৎ যে ডিফারেন্সটা পেয়েছি সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। যদি তেমন হয় তখনই আমি বলতে পারবো যে না, কয়েনগুলো আনবায়াসড ছিল। তো এই জন্যই নো ডিফারেন্সের কারণেই আমরা কি করছি, let the null hypothesis be that the coins are unbiased। আমি কি বুঝতে পেরেছি? এই জন্য আমি আনবায়াসড ধরলাম। এটুকু মধ্যে আমরা বুঝতে পারছি কিনা, আমাদের নাল হাইপোথিসিসটা আমরা বুঝতে পারছি কিনা, আমাকে একটু আপনারা রেসপন্ড করেন। কে বুঝেন নাই বা কারো বুঝার মধ্যে কোনো যদি কমপ্লিকেশনস থাকে, ল্যাকিংস থাকে, আমাকে একটু জানান। ইফতেখার, আপনি কি বুঝতে পারছেন? ইফতেখার, জিয়া, রায়হান বা বিধান, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ইফতেখার, জিনিসটা ক্লিয়ার হয়েছে? কেন আনবায়াসড ধরছি বুঝতে পারছেন নাল হাইপোথিসিসটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসেন, এখন কয়েনগুলো যদি আনবায়াসড হয়ে থাকে, তা আমরা তো আমাদের মিড টার্মে কি দেখেছিলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, ওখানে কয়েনের অঙ্কগুলো আমরা দেখেছি। তো কয়েনের অঙ্ক আমরা দেখেছিলাম, ওখানের মধ্যে সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলিওর ছিল। আচ্ছা, তো যদি কোনো একটা কয়েন টস করি, ওখানের মধ্যে হ্যাড পড়ার সম্ভাবনা এবং টেল পড়ার সম্ভাবনা ছিল হাফ এবং হাফ। আমাদের কি এটা মনে আছে? ইফতেখার, আপনি একটু রেসপন্ড করেন সবার পক্ষ থেকে। হাফ এবং হাফ, এটা কি মনে আছে? জি স্যার। এখন আমি যেহেতু ধরে নিচ্ছি কয়েনগুলো আনবায়াসড, তাহলে নিশ্চয়ই ডিস্ট্রিবিউশন অফ হ্যাডটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে ফলো করেছে। যেহেতু এটা আনবায়াসড, তাহলে কয়েনগুলো অবশ্যই ডিস্ট্রিবিউশন অফ হেডস উইল ফলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা আশা করি আমাদের মনে আছে, NCX p to the power x q to the power n minus x। nটা কি ছিল? নাম্বার অফ ট্রায়ালস। xটা কি ছিল? নাম্বার অফ সাকসেস ইন n ট্রায়ালস। এখানের মধ্যে যেটা ছিল p to the power x, p টা কি ছিল? প্রবাবিলিটি অফ সাকসেস, q টা কি ছিল? প্রবাবিলিটি অফ ফেলিওর। ইফতেখার, আমাদের কি জিনিসটা মনে আছে? জি স্যার। না হলে আমরা একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু রিভিউ করে নিব। সো NCX, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, NCX p to the power x q to the power n minus x। x টা কি? x টা হলো নাম্বার অফ সাকসেস। এখন যেহেতু আমি এখানে শুধু হেড নিয়ে কথা বলতেছি, তাহলে নাম্বার অফ হেডকে আমি কি ধরবো? সাকসেস ধরবো। অর্থাৎ x এর মান কখনো আমার কি হবে, এটাই হলো আমার x এর মান। x এর মানগুলো হলো কি কি? 0 থেকে 5 পর্যন্ত। আর n এর মান কি? যেহেতু 5টা কয়েন টস করছি, নাম্বার অফ ট্রায়ালস হলো 5, নাম্বার অফ টোটাল অবজারভেশন হলো 3200, তাহলে এখানে প্রতিবারই আমার n এর মান হবে 5। আর p সমান কত? আমরা জানি প্রবাবিলিটি অফ সাকসেস যদি আমি বলি, প্রবাবিলিটি অফ সাকসেস যদি ধরি আমি, আমরা এটা কি ধরবো? হাফ। হাফটা কোথা থেকে আসছে আমরা কি বুঝতে পারছি থেকে? বলেন তো, p সমান কি? হাফ না? প্লাস কিউ ইকুয়ালস টু 1। জি, p সমান হাফটা কোথা থেকে আসছে আমরা জানি, প্রবাবিলিটি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অনুযায়ী এইটা কি আসছে? 1/2। ওকে, আমরা এটা নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। মনে আছে p এর মানটা কেন 1/2 আসছে? প্রবাবিলিটি অফ সাকসেস। এখানে প্রবাবিলিটি অফ সাকসেস মানে কি? প্রবাবিলিটি অফ হেড। এখানে প্রবাবিলিটি অফ সাকসেস মানে হলো আসলে প্রবাবিলিটি অফ হেড। তো প্রবাবিলিটি অফ হেড 1/2 কিভাবে আসছে? আমরা প্রবাবিলিটি অফ ক্লাসিক্যাল অ্যাপ্রোচের সূত্রে পড়েছিলাম যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। সো একটা কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা, হেডটা একটা আউটকাম, আর টোটাল আউটকাম হলো হেড এবং টেইল, দুটো মিলে 2। তাহলে 1/2 হলো প্রবাবিলিটি অফ হেড বা প্রবাবিলিটি অফ সাকসেস। তো p সমান যদি হাফ হয়, তাহলে q সমান কত হবে? আমরা জানি অ্যাজ পার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিওরের যোগফল 1 হবে। তাহলে p প্লাস q সমান 1, p ইকুয়ালস টু হাফ হলে q সমান কত হবে? 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। ওকে স্যার, বুঝতে পারছেন? ইফতেখার, জিনিসটা ক্লিয়ার হয়েছে? p সমান হাফ, p সমান হাফ বুঝতে পারছি? ওকে, এখন দেখেন, তাহলে আমরা মান বসিয়ে দেই। প্রথমটাতে 5c0 p to the power 0 q to the power p minus n minus x। আচ্ছা, এই n minus x টা আমি একটু করে বুঝিয়ে দিই, না হলে আপনারা কনফিউশন থাকবেন। 5c0 তো বুঝতে পারছি, তাই না? এই যে NCX আমাদের ফর্মুলা ছিল কি? NCX টা এটা একটু দেখি আমরা। NCX এটা আমাদের ছিল NCX n এর মান কত? 5 লিখলাম, n এর মান 5। c
x x এর মান কি প্রথমে 0 ধরলাম ওকে ফাইন 0 p টু দি পাওয়ার x তো p টু দি পাওয়ার x হলে p এর পাওয়ার কত 0 q এর পাওয়ার কত n - x q টু দি পাওয়ার n - x n এর মান কত 5 তাহলে 5 - 0 5 - 0 মানে কত 5 - 0 মানে 5 তাহলে যখন 1 হবে তখন হবে 5c1 এগুলো আমরা আমাদের মিড টার্মে আলোচনা করেছি p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার 5 - 1 মানে 4 তো এইভাবেই আমরা আসলে মানগুলো বসাবো এখন জাস্ট আমরা বসিয়ে দেই মানগুলো খেয়াল করেন এই 5c0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 5 - 0 5 - 0 যে কথা 5 একই কথা 5c0 হাফ টু দি পাওয়ার 0 হাফ টু দি পাওয়ার 5 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হাফ টু দি পাওয়ার 5 এটার হাফ টু দি পাওয়ার 5 মানে কত 1/32 সো আমি এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে যাচ্ছি খেয়াল করেন আমরা এখন যেটা বের করলাম একটু খেয়াল করেন 5c1 হাফ টু দি পাওয়ার 5 এটা মানে 1/32 আবার 5c2 এটা করলাম এটা করলে আমার আসে 1/32 বা 5/32 আমরা প্রত্যেকটা করতেছি আমি এখন যেটা পেলাম খেয়াল করেন এই যে 1 এটা 1 মানে কি অ্যাকচুয়ালি 1/32 এখানে আসছে 5/32 এখানে আসছে 10/32 এই অংশটা এখানে আসছে এটা এখানে আসে এটা এখানে আসে এটা ওকে সো এগুলা কি অ্যাকচুয়ালি 1/32 টা কি 1/32 টা হলো এটা যদি আমার পয়েন্টটা যদি আনবায়াসড হয় এবং বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে 3200 বার টস করলে আমি আবার বলছি 3200 বার না সরি একটা কয়েন 5টা কয়েন একবার টস করলে আমি আবার বলছি 5টা কয়েন একবার টস করলে একবার ট্রাই করলে একসাথে যদি একসাথে অবজার্ভ করি 5টা কয়েন একসাথে ছুঁড়ে মারলে কি হবে কোনো হেড না পড়ার সম্ভাবনা হলো 1/32 যে কোনো একজনের হেড পড়ার সম্ভাবনা 5টা কয়েনের মধ্যে যে কোনো একটা হেড হওয়ার সম্ভাবনা 5/32 যে কোনো দুইটা কয়েনের হেড পড়ার সম্ভাবনা 10/32 যে কোনো তিনটা কয়েনের হেড পড়ার সম্ভাবনা 10/32 যে কোনো চারটা কয়েনের হেড পড়ার সম্ভাবনা 5/32 পাঁচটাতে পাঁচটায় হেড পড়ার সম্ভাবনা 1/32 যখন আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব তখন আমি টোটাল অবজারভেশন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তো 5টা কয়েন একবার টস করলে যদি কোনো হেড না পড়ার সম্ভাবনা 1/32 হয় সেটাকে আমি 3200 বার রিপিট করলে কি হয় সেটা বের করার জন্য জাস্ট 3200 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে 3200 দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 100 কিভাবে 500 1000 1000 500 100 পেয়ে গেল এগুলা কি অ্যাকচুয়ালি এগুলো হলো আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ কয়েনগুলো যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে 5টা কয়েন 3200 বার টস করলে 100 বার কোনো হেড উঠবে না 500 বার একটা হেড উঠবে 1000 বার দুইটা হেড উঠবে 1000 বার তিনটা হেড 500 বার চারটা হেড 100 বার পাঁচটা হেড এই হলো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমার শর্ত অ্যাজাম্পশনস তাহলে আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এগুলো পেয়ে গেলাম আর আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি এখানে দেয়া ছিল সেগুলোকে আমি সিরিয়ালি বসিয়ে দেই 0 হেড 80 এখানে 0 হেডের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 100 আমি এটাকে করেসপন্ডিংলি বসিয়ে দিলাম 80 570 100 1100 900 550 এগুলো বসিয়ে দিলাম কোত্থেকে এইখান থেকে এটা 80 570 1100 900 550 এবং এখান থেকে যেটা 100 500 1000 এগুলো বসিয়ে দিলাম এখন আগের মতোই ও মাইনাস সি অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করলাম এগুলাকে স্কয়ার করলাম স্কয়ার করার পরে ইন্ডিভিজুয়াল ই দিয়ে ডিভাইড করলাম আনিকা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন ই দিয়ে ডিভাইড করা আপনার কি মনে আছে এটা আনিকা একটু রেসপন্ড করেন আনিকা আপনি কি আছেন অনলাইনে আচ্ছা আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করেন 400 ডিভাইড বাই 100 কত আসে 4 ওকে এই 400 কে 100 দিয়ে ডিভাইড করছে একইভাবে 4900 কে 500 দিয়ে ডিভাইড করেন কত আসে বলেন 4900 কে 500 দিয়ে ডিভাইড করেন 500 দিয়ে ডিভাইড করেন 9.8 ওকে বুঝতে পারছেন ব্যাপারটা এইভাবে আমি এই ও মাইনাস ই স্কয়ার কে ই দিয়ে কি করব ডিভাইড করব
এটা নিচে থাকবে ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। তো এইভাবে আমি করেসপন্ডিংলি এই মানগুলা পেয়ে গেলাম। এগুলোকে সামেশন করলে পেলাম 58.8, যেটা কিনা আমার কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালু। এটা হলো আমার ক্যালকুলেটেড ভ্যালু। আর টেবিল ভ্যালুটা কি হবে? লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5, কারণ এখানে কলাম একটাই, আপনি যেভাবেই সাজান না কেন এখানে রো অথবা কলাম যে কোনো একটাই পাচ্ছেন আপনি, দুই কলাম দুইভাবে দেয়া নাই, সেই জন্য আমি যেটা দেয়া আছে সেটাই ধরছি। ওকে, সো 6 রো যদি আমি ধরি তাহলে 6 - 1 = 5। তাহলে আমরা মানগুলো দেখে নিই। লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5%, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 5 হলে কি পাচ্ছি মান? ডিগ্রি অফ ফ্রিডম 5 হলে আমার মান হচ্ছে 11.07। ওকে, 11.07। তাহলে আমি আমার টেবিল ভ্যালু পাচ্ছি 11.07। সো আনিকা আমাকে একটু বলেন, আমার টেবিল ভ্যালু বড় না ক্যালকুলেট ভ্যালু বড়? আমার কি টেবিল ক্যালকুলেটেড ভ্যালু বড় নাকি টেবিল ভ্যালুটা বড়? ওকে, আমার ক্যালকুলেট ভ্যালুটা তাহলে বড়। এখন তাহলে ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তাহলে কি আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে না কি রিজেক্ট হবে? স্যার অ্যাকসেপ্ট হবে না। অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হবে। Since table value is less than calculated value, our null hypothesis is rejected. তো নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে আমি কি করব? আমি এখানে যেটা ধরেছি, আমার নাল হাইপোথিসিস এখানে যেটা ধরেছি তার কি হবে? তার ঠিক বিপরীতটা হবে, ভাইস ভার্সাটা। আমি এখানে ধরেছিলাম let the null hypothesis be that the coins are unbiased। তো যদি এটা অ্যাকসেপ্ট না হয়, এটা যদি রিজেক্ট হয়, আমার নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে আনবায়াসনেসটা কি হবে? বায়াসড হয়ে যাবে। তো আমরা কি লিখবো? So we reject the null hypothesis, hence the coins are biased। তো লিখতে পারেন, অথবা coins are not unbiased লিখতে পারবেন, সমস্যা নেই। তো কারো কোনো কনফিউশন আছে কি এই ম্যাথসে? আমরা মোটামুটি কাই স্কয়ার টেস্ট যে ধরনের নিয়ম আমরা সামনে দেখতে পাবো সেইগুলো নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করেছি। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। কোনো কনফিউশন আছে? জি বলুন। নাল হাইপোথিসিস বায়াস করে করা যায় না? জি না, নাল হাইপোথিসিস বায়াস করে করা যাবে না, কারণ আমি নাল হাইপোথিসিস যখন ধরবো তখন আমি ধরেই নিব যে আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে কি নাই, যে ডিভিয়েশনটা আছে, যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট না। তো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই মানে কি? সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই মানে আমি যেমনটি আশা করেছিলাম, অর্থাৎ পয়েন্টটা আনবায়াসড হলে যেমন পড়ার কথা, অবজার্ভ করতে গিয়ে আমি তেমনটাই পেয়েছি, তাই না স্যার? বুঝতে পেরেছেন? এই জন্য আমি ধরে নিতে হবে নাল হাইপোথিসিসে যে আমার পয়েন্টটা আনবায়াসড, এখানে কোনো কারচুপি বা পক্ষপাত দুষ্ট আচরণ করা হয়নি। তো আশা করি আমরা এই কাই স্কয়ার টেস্টের বেসিক যে আলোচনাটা আমরা সেটা বুঝতে পেরেছি। এর মধ্যে যদি আমাদের কোনো প্রবলেম থাকে আমরা অবশ্যই এটা জেনে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ।